এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু না লাইক করছো, না শেয়ার করছো, না কমেন্টস করছো। কি ব্যাপার বলো তো তোমাদের? গল্প কি খারাপ লাগছে খুব? অবশ্যই জানাবে, নয়তো আমি কি করে বুঝবো? আচ্ছা তোমরাই বলো, প্রেমে যদি হাসিটা না থাকে সেটা কি আর প্রেম হলো? তোমাদের আমি হাসাতে চাইছি আর তোমরা হাসছোই না। গাল ফুলে বসে আছো? প্লিজ একটু হাসো। তোমরা কমেন্টস করলে বুঝতে পারবো তোমরা কি আসলে হাসছো নাকি কাঁদছো। টাটা। মরকটগুলোর সাথে মণ্ডপে চলে এলাম। সন্ধ্যা হতেই প্রচন্ড ভিড় জমেছে। আজ আমি ভলেন্টিয়ার হয়েছি। মণ্ডপের ভিড় সামলাতে ব্যস্ত। আজ তোদের দেখা পাইনি, কিন্তু তার বদলে আসছে রম্বা আর মেনকা। ওদেরকে আর চোখে দেখতে লাগলাম। পেছন থেকে এক মরকট ডাক দিল। হাঁটতে শুরু করতে একটা লাল ওড়না আমার ঘড়ির সাথে আটকে গেল। আহা হা, কি দৃশ্য! এবার একটু শাহরুখ খানের মতো স্টাইল করে মেয়েটার দিকে তাকাতে গেলাম। ওমা, এটা তো তে। ওড়নাটা ছাড়াতে গিয়ে উল্টে আরো ছিঁড়ে গেছে। আজ আমার কপালে শনি নাচছে। বেশ ভালো বুঝতে পারছি তের নতুন জামার ওড়না ছিঁড়ে যাওয়ায় ও রসগোল্লার মতো বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। পেছন থেকে দারোগা বাবু। চট করে ভিড়ের মধ্যে গায়েব হয়ে গেলাম। না হলে ওরা বাপ পেটে মিলে যা অবস্থা করে দিত সেটা বেশ ভালোই বুঝতে পারছি। কি জানি আমার সাথে কেন এমন হয়। সিনেমার হিরো গুলোর ব্রেসলেটে যখন ওড়না আটকে যায় তখন কেমন প্রেম প্রেম ব্যাপার হয়, কিন্তু আমার বেলায় কেন এমন হয়? যখন বাড়ি ফিরলাম তখন রাত প্রায় 11:30। জেঠিমা দেখি খাবার বেটে বসে আছে। চুপচাপ ফ্রেশ হয়ে খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে মনটা খারাপ হয়ে গেল, কারণ আজ বিজয়া। একটু পরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। পাশের বাড়ির বারান্দা থেকে আয়ু ইশারা করছে। ধরছে আমি যাকে ইশারা করি সে আমাকে পাত্তা দেয় না, আর যে আমাকে ইশারা করে আমি তাকে পাত্তা দেই না। কপালটা আসলেই খারাপ। মণ্ডপে ঢুকে একটা চেয়ার টেনে বসে পড়লাম। মনটা ভীষণ খারাপ। দেখে দেখে আজই মরকটগুলোর কোনো পাত্তা নেই, আর অন্য সময় পিছু ছাড়ানোর মুশকিল হয়ে যায়। একটু পরে আয়ু এলো। এসে একটা চেয়ার টেনে আমার পাশে বসে পড়লো। কিছুক্ষণ ধরে বকবক করেই গেল অনবরত। চুপচাপ আমি তার পাশ থেকে উঠেই গেলাম। তারপর সাইকেল নিয়ে তেদের পাড়ার রাস্তা ধরলাম। আবার কুকুরগুলোর কথা মনে পড়তেই সাইকেলের গতিপথ পাল্টে বাড়ি ফিরে এলাম। একা একা বোর হতে হতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে প্যান্ডেলের দিকে দৌড় দিলাম, কিন্তু প্যান্ডেলে ঢোকার আগে অন্ধকারে কেউ আমাকে টেনে ধরলো। ভয়ে আটকে উঠলাম। পেছন ফিরে তাকালাম। কি এ তো আয়ু। ওর ঠোঁটের কোণের হাসিটুকু একদম ভালো লাগলো না আমার। এক প্রকার জোর করেই নিয়ে গেল আর অন্ধকার। তারপর বলে উঠলো, আজ তো বিজয়া, আজ কিন্তু তুমি আমাকে একটা চুমু দেবে। মানে? মানে আজ আমরা চুমু খাবো। ইংরেজি সিনেমাগুলোর হিরো হিরোইন যেমন করে খায় ঠিক তেমন করে। হাই হাই, কেউ বাঁচাও আমায়। এমনি কি বলে সব? আস্তে আস্তে আয়ুর ঠোঁটটা আমার দিকে গিয়ে আসছে। আজ তো দেখি ইজ্জত হরণ হয়ে যাবে আমার। কেউ এই নিরীহ অবলা বাচ্চা ছেলেটাকে বাঁচাও। চিৎকার করতে গিয়ে চুপ করে গেলাম। সবাই এসে গেলে কি ভাববে আমায়? আমি একটা ছেলে হয়ে একটা মেয়ের কাছে মোলেস্ট হচ্ছি, তাও কিনা আমার ছোট। ঠান্ডা বাতাসের মাঝেও আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। আয়ুকে কিছুতেই ঠেলে সরাতে পারছি না। উফ, এই মেয়েগুলো কি খায়? ওদের শক্তির সাথে আমি পেরে উঠি না কেন? প্রথমে জিমি, তারপর তে, তারপর আয়ু। একটা মেয়ের সাথেও কেন আমি পেরে উঠি না? জেঠিমা ঠিকই বলে, বেশি করে খাড়ে জাঙ্কুক, না হলে মেয়েদের কাছেও হেরে যাবে। আয়ু আমার আরো কাছে এগিয়ে আসছে। আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ কেউ আমায় বাঁচিয়ে দাও। আমি দিব্যি করে বলছি যে তাস খেলা বন্ধ করে দেব। পাক্কা, একেবারে পাক্কা। হঠাৎ আয়ু দাঁড়িয়ে গেল। ওর কাঁধে কেউ হাত রেখেছে। অদৃশ্য ব্যক্তির এক ছড়ে আয়ু মাটিতে ছিটকে পড়ল। এবার সেই
অদৃশ্য ব্যক্তি দৃশ্যমান হলো। সে আর কেউ না, আমার তে। আমার দিকে একবার কড়াভাবে তাকিয়ে আয়ুকে টেনে তুললো মাটি থেকে। তারপর আয়ুকে বলে উঠল, 13 + 45 কত? আয়ু ততক্ষণে ঢোক গিলতে শুরু করেছে। আমার মতো আয়ু ভাড়ে, ওই মা ভবানীর ক্যাটাগরির, সুতরাং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার মতো দৌড়ে পালাতো আয়ু, যদি না তে হাতটা চেপে ধরে রাখতো। তে এবার বলে উঠল, যোগ বিয়োগ শেখার বয়সে যোগ বিয়োগটাই শিখো, নচেত আমি তোমায় গুণভাগটা শিখিয়ে দেব। আরে ইয়ার, মেয়েটা কি ডায়লগ দেয়! এই জন্যই তো আমি পুরো ফিদা হয়ে গেছি। তারপর তে আয়ুর হাতটা ছাড়তেই আয়ু বলে উঠল, তোমার নাম তে কে রেখেছে? তোমার নাম তো তে তো হওয়া উচিত ছিল। দৌড় দিল আয়ু। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আয়ু খুব একটা ভুল কিছু বলেনি তো মনে হয় আমার। মনে মনে বড্ড দুঃখ হচ্ছে। কেন দিব্যি দিলাম তাসকিনা ছেড়ে দেব? অন্য কিছু বললেই তো হতো। ইস, ব্যাপারটা তো সিরিয়াসলি হয়ে গেল। আমার ভাবনা চিন্তা শেষ হওয়ার আগে তে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার হাত ধরে টানতে টানতে মণ্ডপের ভিতরে নিয়ে গেল। মরকটগুলো মণ্ডপের এক কোণে দাঁড়িয়ে আছে। আমার অবস্থা দেখে মরকটগুলো দাঁত কেলেই সরে গেল। অন্য সময় হলে ওদের দাঁতগুলো ভেঙে দিয়ে আসতাম, কিন্তু এখন তো তে ছাড়ছেই না। মনের দুঃখে মাথা নিচু করে রইলাম। বেটা মরকটগুলো আমায় কমরেড বলে। কিসের কমরেড? হ্যাঁ, একবারও ছাড়াতে এলো না। ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ালাম। কিছু পরিচিত আর কিছু অপরিচিতের মাঝে দাঁড়িয়ে বেশ অস্বস্তি হচ্ছে। এতক্ষণেতে হাতটা ছাড়লো। তেকে প্রণাম করতে দেখে আমিও ঠাকুরকে প্রণাম করলাম আর মনে মনে বললাম, দেখো ঠাকুর, যেন সারা জীবন এমন ভাবে দুজন পাশাপাশি দাঁড়িয়ে তোমায় প্রণাম করতে পারি। তারপর সুযোগ বুঝে খেটে পড়লাম। ভিড় ঠেলে মরকটগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর মরকটগুলোর মধ্যে একটা করে গাঁটটা দিলাম। পেটা বদমাইশগুলো। তারপর ওদের সাথে প্যান্ডেলের পেছনে চলে গেলাম। মণ্ডপে যারা কাজ করেছে তাদের জন্য সিদ্ধি বিতরণ করা হচ্ছে। মনের আনন্দে এক গ্লাস হাতে নিলাম। হঠাৎ করে তখন কেউ কাঁধে হাত রাখলো। মরকটগুলো গ্লাস হাতে নিয়ে যে যেদিকে পারলো দৌড় দিল। আমি পিছনে ফিরে তাকালাম। যা ভেবেছিলাম ঠিক তাই। আমার পিছনে তে দাঁড়িয়ে আছে। আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। এবার কি হবে? আজ মনে হয় আমার একটা হাড়গোড়ও আস্ত থাকবে না। ধুমধুম করে পা ফেলে সিদ্ধের বালতির দিকে এগিয়ে গেল তে। ঘপ করে এক গ্লাস নিয়ে ঠুক করে গিলে ফেললো। কি হলো ব্যাপারটা? আমাকে অবাক করে দিয়ে আরো কয়েক গ্লাস পেটে চালান করে দিল তে। না না, এবার থেকে থামানো দরকার, না হলে আর হেঁটে বাড়ি ফিরতে পারবে না ও। তাড়াতাড়ি তের হাতের গ্লাসটা চেপে ধরলাম। তে ছাড়ানোর চেষ্টা করছে, আমি কিন্তু কিছুতেই ছাড়ছি না। তে আমাকে এক ধাক্কা দিল। আমি ডিগবাজি খেয়ে উল্টে গেলাম সিদ্ধির বালতির কাছে। উঠে বসলাম। ঘাড়ে খুব লেগেছে। তাকিয়ে দেখি সিদ্ধির বালতি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই রে, কেল্লো করেছে। যদি কেউ জানতে পারে তাহলে আর রক্ষে নেই। এক্ষুনি থেকে নিয়ে এখান থেকে পালাতে হবে। তের হাত ধরে টেনে টেনে নিয়ে গেলাম মণ্ডপের ভিতরে। সেখানেও বেশিক্ষণ টিকতে পারলাম না। তে রীতিমতো টলছে। পাক্কা মাতাল লাগছে মেয়েটাকে। এই অবস্থায় কেউ ওকে দেখলে খারাপ ভাববে, আর থেকে কেউ খারাপ ভাবুক এটা আমি একটুও চাই না। টেনে এনে দিকের পাড়ে বসালাম। তে এবার কলার ধরে টেনে তুললো আমায়। তারপর জড়ানো গলায় বলল, বেটা খরগোশ। কে খরগোশ? তুই খরগোশ। আমি? কিন্তু কেন? আবার জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ, কে বলেছিল তোকে আয়ুর কাছে লিপকিস খেতে যেতে? আমি চাইনি তোতে। আয়ু? এই খরগোশ, একদম সাধু সাজবি না। আয়ুর সব দোষ? আর ইনি তো একেবারে মায়ের কোলে খোকা। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বেটা খরগোশ কোথাকার। আমি তের দিকে তাকিয়ে রইলাম। তে দুঃখী দুঃখী মুখ করে বলে উঠল, বেটার বদমাশ খরগোশ, আমার লাল লাল ঠোঁটটা তোর চোখে পড়েনি? হ্যাঁ, কেন গিয়েছিলে ওই আয়ুর কাছে? খুব লিপকিসের শখ হয়েছে তাই না? আজ আমি তোকে লিপকিস করবো। আয়।
অনেক এগিয়ে আসছে, আমি এক পা করে পিছিয়ে যাচ্ছি। আজ মেয়েগুলোর কি হয়েছে কি জানি, সবাই শুধু আমাকে দেখলে লিপ কিস দিতে ছুটছে। আরে ইয়ার, আমি কি ইমরান হাশমি নাকি? হ্যাঁ, দেখে নিয়ে এই চুমু খাওয়ার স্বপ্ন যে আমি দেখিনি তা কিন্তু একেবারে নয়, কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় নেই, কোনো হুঁশ নেই। ওর এই অবস্থায় এভাবে ওকে কাছে পাওয়ার চেষ্টা করার মতো নিজ মানসিকতা আমার একেবারেই নেই। দুজনে আবার দস্তাদস্তি করলাম, ফলস্বরূপ দুজনে মাটিতে ধপাস। তাহলে আবার এটা ভাববেন না একে অপরের উপর পড়েছি, আসলে দুজন দুদিকে ছিটকে পড়েছি। দড়ি দিয়ে থেকে টেনে তুললাম, তেল কোথাও লাগেনি তো কে জানে। দিঘির পাড়ে দেখে নিয়ে বসে পড়লাম, তে আমার কাঁধে মাথা রেখে বসে আছে। একটা কথা শুনে চমকে উঠলাম, আই লাভ ইউ খরগোশ, আই রিয়েলি লাভ ইউ। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়লো আমার। এই কথা শোনার জন্য কত যে অপেক্ষা করেছি, কত পাগলামি করেছি, পাগলের মতো হয়ে উঠেছিলাম। দিন নেই রাত নেই এই কথা শোনার জন্য কত স্বপ্ন দেখেছি, সেই দিনটা আজ এভাবে এলো। দিঘির ওপারে ভাসান হবে, জলের ওপর আলোগুলো এলোমেলো ভাবে ভাসছে। আমরা দুজন এভাবে অনেকক্ষণ বসে আছি, তের মুখে মিষ্টি হাসি লেগে আছে। আস্তে আস্তে আলো কমছে, যে যার বাড়ি ফিরছে। এবার থেকে দেখে তুললাম, তে এতে এবার বাড়ি যাবো, চলো। যাব না। কেন? আমি এখানে বসে থাকবো সারা রাত, শুধু আমি আর আমার খরগোশ। আচ্ছা, তাহলে চলো ফুচকা খেতে যাব। সাথে সাথে তে উঠে দাঁড়িয়ে পড়লো। মেয়েদের এই এক স্বভাব, ফুচকা খেতে কোনো অবস্থাতেই ভোলে না। তে কি বলছে কি করছে তার নিজেরই কোনো হুঁশ নেই, কিন্তু ম্যাডামের ফুচকা খাওয়া চাই চাই। কোনো মতে থেকে ধরে ওর বাড়ির দিকে হাঁটা লাগালাম। দূর থেকে মরকটগুলো আমায় বিদায় দিল। চিৎকার করে ডাকলাম, কিন্তু শুনলো না। না জানি ওরা কি কি ভাবছে আমার আর তের ব্যাপারে। বাড়ি ফিরে রাস্তাটুকুতেও বকবক করে গেল তে, ওই বেটা খরগোশ। কি বলছি শোন না, একটু ভালো করে পড়াশোনা কর না রে। তোর যা মতি গতি, তুই তো বেকার হয়ে থাকবি। তাহলে আমি বাবাকে কি বলবো? আচ্ছা ঠিক আছে, তোকে আমি বলবো না আই লাভ ইউ, তোকে ওয়েটিং লিস্টে ঝুলিয়ে রাখবো, দেখিস একেবারে ঝুলিয়ে রাখবো। শুধু আয়ুর দিকে ছোটে বেটা বদমাশ খরগোশ কোথাকার। ততক্ষণে তেদের বাড়ির সামনে এসে পৌঁছেছি। দরজার কাছে থেকে দাঁড় করিয়ে দিয়ে কলিং বেলটা বাজে চট করে আমি লুকিয়ে পড়লাম। তের মা এসে দরজা খুলে থেকে একটু বকাঝকা করে ভিতরে নিয়ে গেল। পাতলি তেটা এখনো চিৎকার করে খরগোশ খরগোশ করে। খরগোশ নামটা মন্দ নয়, কেমন একটা শুনলে প্রেম প্রেম পাচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ওদের পাড়ার কুকুরগুলো আমায় ঘিরে ধরলো। আজকে তো আমি কোনো গানও গাইনি, তাতে এলো। আসলে ওরা জামাই আদর করতে একটুও ভুলে না। এক দৌড়ে বাড়ির রাস্তা ধরলাম। বাড়ি ফিরতেই জেঠুর মুখোমুখি হলাম, দিল দুই চার ঘা। চুপচাপ উপরে চলে এলাম, একদম ছাদে গিয়ে দাঁড়ালাম। বেশ ঠান্ডা লাগছে। বিকাল অব্দি তের সাথে সম্পর্কটা আলাদা রকম ছিল, আর এখন তার থেকেও আলাদা। এখন কেমন যেন একটা নেশা কাজ করছে তের প্রতি, একটা আলাদা টান। তের কথাগুলো ভাবতে মনটা ভালো হয়ে গেল। পরের দিন ভোর 5টায় ঘুম ভাঙলো। একটু নিজেকে নিয়ে নিজেই অবাক হলাম। টেনশন না করে পড়তে বসলাম। আমাকে অনেক অনেক পড়তে হবে, তের জন্য যোগ্য হয়ে উঠতে হবে। তবেই না তে আমার কথা ওর বাবার কাছে বলতে পারবে, না হলে দারোগা বাবুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে। এইভাবে সারাদিন বাড়িতে পড়াশোনা চলতে লাগলো। সন্ধ্যার আগে করে একটু বের হলাম সাইকেল নিয়ে, তের বাড়ির ওদিকে গেলাম। তের রুমে লাইট জ্বলছে। কিছুক্ষণ ওদিকে তাকিয়ে রইলাম। একটু পরে তে এসে বেলকনিতে দাঁড়ালো। মনে হচ্ছে কোনো সাদা পরি আকাশ থেকে নেমে এসেছে। এমন রূপসের জন্য একটু গানের প্রশংসা না করলে কি চলে বলেন? তাই গলাটা ঝেড়ে গেয়ে উঠলাম। যখন খোলা ছুলে হয়তো মনের
রসিয়া বহেলে দু চোখ মেলে, হাজারো কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নিরঞ্জনা। এই দেখি আমার দিকে থেকে হাসছে। আচ্ছা, এই হাসিটার মানে কি গ্রিন সিগন্যাল? আর ভাবতে হলো না, পেছন থেকে গড়গড় শব্দ এলো। তাকিয়ে দেখলাম পাড়ার কুকুরগুলো। কেন রে, তোরা কি আমায় একটু শান্তিতে প্রেমও করতে দিবি না? কুকুরগুলো কাছে আসার আগে সাইকেলে দৌড় দিলাম। পেছন থেকে তের হাসি শব্দ ভেসে আসছে। তা হাসবে না? হাসবেই তো, পাগলি একটা। দেখি শুনে আর থাকার জন্য অন্য জায়গা পেল না। এখন আর ওনার কি? রোজ রোজ আমি এখন কুকুরের তাড়া খাই। কি আর করার, প্রেমে গন্ডগোল হলে যা হয় আর কি।